আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সবাই স্বাস্থ্যবিধি মেনে চলছো এবং নিজের সাথে সাথে নিজের পরিবারকেও সুরক্ষিত রাখছো। ঢাকা কলেজ কর্তৃক আয়োজিত আজকের অনলাইন ক্লাসে আজকে আমি মাস্টার্স শেষ বর্ষের শিক্ষার্থীদের সাথে নিরাপত্তা অধ্যয়ন কোর্সটির যে টপিকটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে বিশ্বায়ন, গ্লোবালাইজেশন। গ্লোবালাইজেশন নিয়ে তোমাদের সাথে আজকে আমি আলোচনা করব। বিশ্বায়ন একটি আন্তর্জাতিক ধারণা। বিশ্বায়ন একবিংশ শতাব্দীর জীবনযাত্রার সাথে এবং আমাদের দৈনন্দিন কর্মকাণ্ডের মধ্যে আমরা বিশ্বায়নের ধারণা এবং তার অগ্রগতি দেখতে পাই। বিশ্বায়ন একটি প্রবাহমান ধারণা এবং এটির এই বর্তমানে তথ্য প্রযুক্তির যুগে বিশ্বায়নের ধারণাটা দিন দিন বিকশিত হচ্ছে, কারণ এটি একটি চলমান বিষয়, এটি নিয়ত পরিবর্তনশীল। বিশ্বায়নের ধারণাটাও হচ্ছে মূলত অর্থনৈতিক এবং অর্থনৈতিক ধারণা, অর্থনৈতিককে কেন্দ্র করে বিশ্বায়নের যে মূল প্রতিপাদ্য বিষয়টি আমরা লক্ষ্য করে থাকি বা আমরা পেয়ে থাকি। বিশেষ করে এটি রাজনীতি এবং অর্থনীতির সাথে এটি ওতপ্রোতভাবে জড়িত। বিশ্বায়ন হচ্ছে এমন একটি ধারণা যার ইংরেজি প্রতিশব্দ আমরা গ্লোবালাইজেশন হিসেবে আমরা বলে থাকি। মার্শাল ম্যাকলুহানের গ্লোবাল ভিলেজ ধারণার পরিবর্তিত রূপই হচ্ছে বিশ্বায়ন। বিশ্বের প্রতিটি রাষ্ট্র এবং বিশ্বকে একটি পরিবারের অংশীদার বা অংশভুক্ত হিসেবে ধরে নেওয়া এবং একটি পরিবারের অংশীদার হিসেবে রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক সকল ক্ষেত্রে বাণিজ্য উদারীকরণ এবং সীমান্ত অবমুক্তকরণ, বাজার অর্থনীতি নিয়ন্ত্রণকরণ, সামগ্রিকভাবে বিশ্বকে একটি পরিবারের অংশভুক্ত হিসেবে ধরে নিয়ে বিশ্ব ব্যবস্থা পরিচালিত করার যে একটি ধারণা, সেটিকে সাধারণভাবে আমরা বিশ্বায়ন বলে থাকি। বিশ্বায়ন হচ্ছে একটি প্রবাহমান ধারণা যেখানে তথ্য এবং প্রযুক্তির অবাধ প্রবাহ থাকবে, অবাধ চলাচল থাকবে। এটি এমন একটি ধারণা যার মূল প্রতিপাদ্য বিষয় হচ্ছে আন্তর্জাতিকীকরণ এবং বাণিজ্য অবমুক্তিকরণ এবং কারোর কাছে বিশ্বের একটি রাষ্ট্র আরেকটি রাষ্ট্রকে এবং অর্থনৈতিক দিক থেকে যেন অবাধ বাণিজ্যের ধারণাটা যেন একটি রাষ্ট্র আরেকটি রাষ্ট্রকে উৎসাহিত করতে পারে এবং বিশ্বের সমগ্র রাষ্ট্রকে অর্থনৈতিক এবং সকল দিক থেকে একই সেতু বন্ধনে আবদ্ধ করার যে ধারণা, সেটিকে আমরা বিশ্বায়ন বলে থাকি। যেহেতু আমরা জানি যে বিশ্বায়ন একটি সামগ্রিকভাবে বিশ্বায়ন হচ্ছে এমন একটি ধারণা যার মাধ্যমে বিশ্বের সমগ্র রাষ্ট্রকে একটি গ্লোবাল ভিলেজ বা একই পরিবারের অংশীদার হিসেবে মনে করা হয়। তো এখন আমরা শুনবো যে বিশ্বায়নের যে ধারণাটার আসলে আবির্ভাব হয় কখন থেকে। বিশ্বায়নের যে আমরা ইতিহাস যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখব যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় থেকে বিশ্বায়নের প্রক্রিয়াটা শুরু হয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের বিশ্বায়নের উৎপত্তিস্থল হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধ। দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষের দিকে মার্কিন যুক্তরাষ্ট্রের ব্রিটেন উডস নামক স্থানে বিশ্বের কিছু ক্ষমতাশালী রাষ্ট্র যেমন ব্রিটেন, ফ্রান্স, বেলজিয়াম, নেদারল্যান্ড, এই সমগ্র রাষ্ট্রের রাষ্ট্রনেতাদের উপস্থিতিতে ব্রিটেন উডস নামক স্থানে একটি চুক্তি স্বাক্ষরিত হয় এবং সেই চুক্তি স্বাক্ষরের মাধ্যমে আমরা বিশ্বে আন্তর্জাতিক পরিমণ্ডলে দুটি সংস্থার জন্ম লাভ করতে দেখি। একটি হচ্ছে IBRD এবং IMF। এই দুটি অর্থনৈতিক প্রতিষ্ঠান বা আন্তর্জাতিক পরিমণ্ডলে দুটি আন্তর্জাতিক সংস্থার জন্মলাভ হওয়ার মাধ্যমে বিশ্বক্ষেত্রে একটি নতুন অগ্রযাত্রার সূচনা হয় এবং সেই অগ্রযাত্রার সূচনার মাধ্যমে তাদের প্রধান উদ্দেশ্যটা ছিল হচ্ছে মুদ্রার বিনিময় হারের যে অস্থিরতা, সেটিকে দূরীভূতকরণ, বিনিময়ের হারের স্থিতিশীলতা বজায় রাখা এবং বিশ্বব্যাপী একটি
বিনিময় ক্ষেত্রে যে তারতম্য সেটিকে দূরীভূত করা। তো দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় বিশ্বায়নের যে ধারণা সেটির জন্ম লাভ হয়। পরবর্তী সময়ে আমরা দেখি যে 1950-এর দশকে যে ঘটনাটি ঘটে সেটি হচ্ছে গিয়ে IMF এবং IBRD যেহেতু দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তী সময় যুদ্ধ বিধ্বস্ত রাষ্ট্রসমূহকে সাহায্য সহযোগিতা করার জন্য এবং যুদ্ধ বিধ্বস্ত পরবর্তী সময়ে উৎপাদন ব্যবস্থাটাকে আরও বেশি স্থিতিশীল এবং উৎপাদন ব্যবস্থাটাকে বৃদ্ধি করার জন্য এই দুটি সংস্থা বিভিন্ন রাষ্ট্রসমূহকে আর্থিকভাবে বিভিন্ন সাহায্য সহযোগিতা করে থাকে এবং ধীরে 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 মার্কিন যুক্তরাষ্ট্র সহ বিভিন্ন মার্কিন যুক্তরাষ্ট্র ও একইভাবে সাহায্য সহযোগিতা গ্রহণের মাধ্যমে বিভিন্ন ক্ষেত্রে তার বিনিয়োগ করার যে ক্ষমতা সেটি আস্তে আস্তে বৃদ্ধি করতে থাকে এবং বিনিয়োগের ক্ষেত্রে মার্কিন যুক্তরাষ্ট্রের ডলারের মূল্য আস্তে আস্তে বৃদ্ধি পেতে থাকে এবং ডলারের যে ঘাটতি ছিল সেটি আস্তে আস্তে দূরীভূত হতে থাকে। 1960-এর দশকে আমরা দেখি যে আরব ইসরায়েল 1960-এর দশকের সময়ও কিন্তু বিশ্বায়নের প্রক্রিয়াটা কিন্তু আমরা থেমে থাকতে কখনো দেখি না। যেমন জার্মানি, জাপান, এরপরে ফ্রান্স, এই রাষ্ট্রগুলো ঠিক একইভাবে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে আন্তর্জাতিক পরিমণ্ডলে তাদের বিনিয়োগের মাত্রাটা আরও বেশি বৃদ্ধি করানোর জন্য সমান তালে তারাও কিন্তু আন্তর্জাতিক পরিমণ্ডলে তারা বিনিয়োগ করা কিন্তু শুরু করে থাকে এবং দেশীয় বিনিয়োগের মাধ্যমে তারা উৎপাদন এবং বাণিজ্য ঘাটতিগুলো পূরণ করার মাধ্যমে এবং ডলারের সাথে তাদের যে বিনিময় হারের যে তারতম্য সেই তারতম্যগুলো পূরণ করার জন্য এই সকল রাষ্ট্রগুলো জোর প্রচেষ্টা তারা চালাতে থাকে। 70-এর দশকে 1970-এর দশকে যে ঘটনাটি ঘটে সেটি অনেক গুরুত্বপূর্ণ একটি ঘটনা। সেটি হচ্ছে মধ্যপ্রাচ্যে সেই সময় তখন আরব ইসরায়েল যুদ্ধ সংঘটিত হয় এবং এই যুদ্ধের ফলশ্রুতিতে আমরা আরেকটি নতুন আন্তর্জাতিক সংগঠন জন্মলাভ করতে দেখি, সেটি হচ্ছে ওপেক। এই ওপেক ভুক্ত যেই রাষ্ট্রগুলো ভেনিজুয়েলা, সৌদি আরব, ইরাক, ইরান, কুয়েত, কাতার, এই সমস্ত মধ্যপ্রাচ্যের যে সকল রাষ্ট্রসমূহ যেগুলো আছে তারা তাদের পেট্রোলের দাম আরও বেশি 3 গুণ বাড়িয়ে দেয় এবং 3 গুণ বাড়িয়ে দেওয়ার ফলশ্রুতিতে তারা তেলের দাম বাড়ানোর সাথে সাথে তারা প্রচুর পরিমাণ তাদের কাছে অর্থের যে যোগান সেটি হয়ে যায় এবং সাথে সাথে দেখা যায় যে এই সকল রাষ্ট্রগুলোকে এই তেলকে কেন্দ্র করে যে অর্থনীতির যে চাকাটা তারা আরও বেশি সবল এবং শক্তিশালী হয়ে যায় এবং এবং তারা আস্তে আস্তে যত এই সকল জ্বালানি এবং খনিজ তেলের দিকে তাদের অর্থনীতির যে প্রধান চালিকা শক্তি সেটি আস্তে আস্তে শক্ত হয় এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মতো শক্তিশালী রাষ্ট্র এই মধ্যপ্রাচ্যে তেল আমদানি এবং রপ্তানির প্রতি তাদের আরও বেশি লোভ বা তাদের আরও বেশি আকর্ষণ ঘনীভূত হয়। তো 1980-এর দশকে বিশ্বায়নের সময় যেই জোরালো যে সকল পদক্ষেপগুলো আমরা দেখি যে এই সময়ে বিশেষ করে যে সকল তৃতীয় বিশ্বের যে সকল রাষ্ট্রগুলো বিশ্বায়ন প্রক্রিয়ার সাথে নিজেকে খাপ খাওয়ানোর জন্য আরও বেশি সচেষ্ট হয় এবং এই দশকে আমেরিকা তাদের বাণিজ্য ঘাটতিটাকে আরও বেশি পূরণ করার জন্য বিশ্ব ব্যবস্থায় ঋণের পরিমাণটা আরও বেশি বাড়িয়ে দেয় এবং বাড়িয়ে দেওয়ার কারণে যেটি আমরা দেখি যে মার্কিন যুক্তরাষ্ট্র একটি একক ক্ষমতাশীল রাষ্ট্র হিসেবে আস্তে আস্তে কিন্তু শক্তিশালী হতে থাকে এবং তৃতীয় বিশ্বের যে সকল দেশগুলো বা উন্নয়নশীল রাষ্ট্রগুলো আমরা যাদেরকে দেখে থাকি তারা আস্তে আস্তে কিন্তু দরিদ্র হতে থাকে। 1990-এর দশকে যে ঘটনাটি ঘটে সেটি হচ্ছে যে মার্কিন যুক্তরাষ্ট্র আস্তে আস্তে তার ডলারের মূল্য বৃদ্ধি করার মাধ্যমে মার্কিন যুক্তরাষ্ট্র একটি ক্ষমতাশীল রাষ্ট্রে পরিণত হয় এবং সাথে সাথে সোভিয়েত ইউনিয়ন বা সোভিয়েত রাশিয়া ঠিক একইভাবে আরেকটি সমাজতন্ত্রের
প্রবর্তক হিসেবে আরেকটি শক্তিশালী রাষ্ট্রে তারাও কিন্তু উপনীত হয়, এবং এভাবে উভয় দুটি এই শক্তিশালী রাষ্ট্রের মধ্যে স্নায়ুযুদ্ধ নামক একটি অস্থিতিশীল একটি পরিবেশ তৈরি হয়, এবং এই পরিবেশ তৈরি হওয়ার ফলশ্রুতিতে বিশ্বায়ন প্রক্রিয়ার একটি নতুন মাত্রা যোগ হয়। এবং পরবর্তীতে যখন আমরা স্নায়ুযুদ্ধের অবসান যখন দেখি, সে সময় দেখি যে পরবর্তী সময় মার্কিন যুক্তরাষ্ট্র একটি একক শক্তিশালী রাষ্ট্রে পরবর্তী সময় রূপান্তরিত হয়, এবং স্নায়ুযুদ্ধের অবসানের মাধ্যমে সোভিয়েত রাশিয়ার আর ভেঙে যাওয়া অবস্থায় আরও কিছু নতুন রাষ্ট্রের জন্ম হয়, এবং বিশ্বায়ন প্রক্রিয়া একটি নতুন মাত্রা যোগ হয়। 2001-এর দশকে যে ঘটনাটি ঘটে, এবং সেটি কিন্তু এখনো প্রবহমান, সেটি হচ্ছে গিয়ে পুঁজিবাদী রাষ্ট্রগুলোর দ্বারা অর্থনৈতিক ব্যবস্থাটা নিয়ন্ত্রিত হয়, এবং মার্কিন যুক্তরাষ্ট্র এবং তার মদতপুষ্ট কিছু শক্তিশালী রাষ্ট্রের সমন্বয়ে বিশ্বের বর্তমান অর্থনীতি এবং রাজনীতির চাকা প্রবহমান, এবং এটি এখনো চলছে। তো এভাবে যে বিশ্বায়নের যে ধারণা বা বিশ্বায়নের যে ইতিহাসের থেকে যদি আমরা লক্ষ্য করি, আমরা দেখি যে বিভিন্ন ক্ষেত্র অবস্থায় বা বিভিন্ন পরিস্থিতিতে বিশ্বায়নের ধারণাটি কিন্তু পরিবর্তন হচ্ছে, কিন্তু বিশ্বায়ন প্রক্রিয়াটি এটি একটি চলমান প্রক্রিয়া। তো আসলে বিশ্বায়ন ধারণাটি যখন প্রবর্তন করা হয়েছিল, তার আসলে প্রধান লক্ষ্য বা উদ্দেশ্যগুলো তার কী ছিল? আমরা দেখি যে সাধারণভাবে 4টি উদ্দেশ্যকে কেন্দ্র করে কিন্তু বিশ্বায়ন ধারণাটি কিন্তু সৃষ্টি হয়েছিল। তার মধ্যে হচ্ছে অর্থনৈতিক পুনর্গঠন করা, প্রযুক্তির বিকাশ করা। আমরা জানি যে বিশ্বায়ন প্রক্রিয়াটা শুরু হয়েছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়, এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তী সময় বিশ্বায়ন প্রক্রিয়াটিকে আরও বেশি বেগবান করানোর জন্য যুদ্ধবিধ্বস্ত দেশগুলোকে পুনর্গঠন করার জন্য অর্থনৈতিক সাহায্য প্রয়োজন ছিল, এবং সেই লক্ষ্যকে সামনে রেখে বিশ্বায়ন প্রক্রিয়াটি আরও বেশি ত্বরান্বিত হয়। বিশ্বায়ন প্রক্রিয়াটিকে অগ্রগতির জন্য প্রযুক্তির বা আধুনিক যে ধ্যান ধারণা সেটি অনেক বেশি প্রয়োজন, কারণ আধুনিক যুগ আমরা জানি হচ্ছে কি তথ্য প্রযুক্তি নির্ভর যুগ, এবং তথ্য প্রযুক্তির দিকে বিকাশ করানো ছাড়া, তথ্য প্রযুক্তির খাতটাকে আরও বেশি এগিয়ে যাওয়া ছাড়া বিশ্বায়ন প্রক্রিয়া কখনো সম্ভবপর নয়। এরপরে আমরা দেখি বিশ্বায়ন আমাদের আন্তঃযোগাযোগ সৃষ্টি হয়েছে। বিশ্বায়ন এর আগ পর্যন্ত, বিশ্বায়নের আগ পর্যন্ত আমাদের এর সার্বভৌমত্ব, স্বাধীনতা সবকিছুই কিন্তু নিজ জাতিরাষ্ট্র কেন্দ্রিক ছিল, কিন্তু বিশ্বায়ন আমাদেরকে একটি নতুন ধারণা দেয়, সেটি হচ্ছে সমগ্র বিশ্বকে নিজের পরিবার হিসেবে গণ্য করা। একটি রাষ্ট্র শুধুমাত্র একটি তার জাতিরাষ্ট্রই নয়, বরং আন্তর্জাতিক পরিমণ্ডলে প্রত্যেকটি রাষ্ট্রেরকেই তার নিজ রাষ্ট্রের মতো আপন করে দেখা, সহাবস্থানে থাকা এবং শান্তি বজায় রাখা, সকলকে একই পরিবারের সদস্য বা একই দলভুক্ত করার যে ধারণা, এটি আমাদের বিশ্বায়ন আমাদের শিখিয়ে দেয়। এরপরে আমরা দেখি যে সম্পদের স্থানান্তর। বিশ্বায়ন যেমন আমাদের যোগাযোগের মাত্রা তৈরি করেছে, ঠিক একইভাবে দেশ থেকে দেশান্তরে দেশজ দ্রব্যের বা আমদানি রপ্তানির ক্ষেত্রে একটি নতুন মাত্রা বিশ্বায়ন আমাদের যোগ করে। সেটি হচ্ছে আন্তর্জাতিক পরিমণ্ডলের সম্পদের স্থানান্তর, এবং সম্পদকে এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তরের মাধ্যমে আন্তর্জাতিক বাণিজ্যে একটি শক্তিশালী ভূমিকায় অবতীর্ণ থাকা। বিশ্বায়ন এই সকল লক্ষ্য এবং উদ্দেশ্যকে নিয়ে বিশ্বায়ন গঠিত হলো। বিশ্বায়নের আমরা যে সকল বৈশিষ্ট্য বা যে সকল বৈশিষ্ট্য আমরা দেখতে পারি, তার মধ্যে হচ্ছে কি বিশ্বায়ন আমাদের পণ্যের অবাধ প্রবাহ ঘটাচ্ছে, পুঁজির অবাধ প্রবাহ ঘটাচ্ছে। পণ্যকে এক জায়গা থেকে এক জায়গায় আমরা স্থানান্তর করতে পারি। ঠিক একইভাবে একটি রাষ্ট্র তার নিজস্ব রাষ্ট্রের যে সক্ষমতা, যে সকল পুঁজি, সেটিকেও কিন্তু তার এক জায়গা থেকে আরেক জায়গায় কিন্তু স্থানান্তর করছে। বিশ্বায়ন আমাদের শ্রমের অবাধ প্রবাহ ঘটাচ্ছে, ঠিক একইভাবে তথ্যের অবাধ প্রবাহ ঘটাচ্ছে। বিশ্বায়নের মাধ্যমে, বিশ্বায়ন যেহেতু আমরা বলেছি যে একটি তথ্য প্রযুক্তির উপর নির্ভর করে একটি প্রযুক্তি, এজন্য বিশ্বায়নের মাধ্যমে আমরা তথ্যকে এক জায়গা থেকে আরেক জায়গায় স্থানান্তর করতে পারি, আমাদের চিন্তা চেতনাকে এক জায়গা থেকে আরেক জায়গায় আমরা নিয়ে যেতে পারি। ঠিক সাথে সাথে আমাদের শ্রমের অবাধ প্রবাহ বাড়ছে। আমরা আমাদের নিজেদের দেশের শ্রমিক আমরা আরেক দেশে পাঠানোর মাধ্যমে আমাদের
রেমিটেন্স বৃদ্ধি পাচ্ছে, সাথে সাথে কিন্তু আমাদের কিন্তু আরও বিভিন্ন রাষ্ট্রের সাথে কিন্তু আমাদের একটি নতুন সম্পর্ক, একটি বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি হচ্ছে। বিশ্বায়নের মাধ্যমে আমাদের বহুজাতিক সংস্থার আমরা দৌরাত্ম্য দেখি, যেমন আমরা দেখি যে ওয়ার্ল্ড ব্যাংক, IMF, যে সকল আন্তর্জাতিক অর্থনৈতিক সংস্থা আছে, বিভিন্ন নিরাপত্তামূলক বা প্রতিরক্ষামূলক সংস্থা আছে, তারা তাদের কর্মকাণ্ডগুলো বৃদ্ধি করছে। এবং এভাবে অনেক সময় দেখা যায় যে তারা যেহেতু উন্নত বিশ্বর মদতপুষ্ট ও আন্তর্জাতিক সংস্থা, এবং এজন্য তারা অনেক সময় দেখা যায় যে তাদের মদতপুষ্ট হয়ে যারা দরিদ্র এবং তুলনামূলকভাবে উন্নয়নশীল রাষ্ট্রে বসবাসকারী যারা জনসাধারণ, তারা তাদের ঋণ গ্রহণের নীতি বা অনেক সময় তাদের বাণিজ্য নীতিগুলো এই সকল রাষ্ট্রের উপর চাপিয়ে দেওয়ার মাধ্যমে তারা তাদের দৌরাত্ম্যগুলো অনেক সময় তারা প্রকাশ করছে। এরপরে দেখি আমরা বিশ্বায়ন আমাদের নির্ভরতা বৃদ্ধি করছে। যেমন আমরা এক দেশ আরেক দেশের উপরে অনেক সময় পুঁজির কারণে, অনেক সময় অর্থের কারণে, অনেক সময় ঋণের কারণে, অনেক সময় বিনিয়োগের কারণে, বিভিন্ন কারণে আমরা একটি দেশ আরেকটি দেশের উপরে নির্ভর হয়ে থাকি। এবং এই যে একটি অনুন্নত দেশ বা একটি উন্নয়নশীল রাষ্ট্র আরেকটি উন্নত দেশের উপর যে নির্ভর হয়ে পড়ছে, এবং এই নির্ভরতা থেকে কিন্তু বিশ্বায়ন প্রক্রিয়াটা আরো বেশি ত্বরান্বিত হচ্ছে। বিশ্বায়ন আমাদের জাতিরাষ্ট্রের ভূমিকা হ্রাস করছে। বিশ্বায়ন আমাদের জাতিরাষ্ট্রের ভূমিকা হ্রাস করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকায় অবতীর্ণ ঘটছে। আগে আমাদের নিজস্ব পরিমণ্ডলে আমরা কর্মকাণ্ড করতাম, কিন্তু বিশ্বায়ন দেখা যায় যে আমাদের নিজস্ব রাষ্ট্রের যে সক্ষমতার বাইরেও আমরা আন্তর্জাতিক পরিমণ্ডলে আমরা সাহায্য সহযোগিতা পেয়ে আসছি। এবং এভাবে দেখা যায় যে নিজ রাষ্ট্রের সাথে সাথে আন্তর্জাতিক বাণিজ্যে বা আন্তর্জাতিক ক্ষেত্রে আমরা সকলে কিন্তু একই পরিবারের সদস্যভুক্ত হিসাবে কিন্তু আছি। এবং এজন্য জাতিরাষ্ট্রের যে ধারণা, সেটির ভূমিকা কমানোর মাধ্যমে এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে সকল রাষ্ট্রের সাথে সহযোগিতামূলক সম্পর্ক স্থাপন করার মাধ্যমে বিশ্বায়ন আরও অগ্রণী ভূমিকা পালন করছে। বিশ্বায়নের যে সকল বৈশিষ্ট্য আমরা দেখি, তার মধ্যে কিছু কিছু ক্ষেত্রে আমাদের অবশ্যই বলতে হয় যে বিশ্বায়ন আমাদের আন্তর্জাতিক ক্ষেত্রে বা আন্তর্জাতিক পরিমণ্ডলে একটি অভাবনীয় সাফল্য আমাদের এনে দিয়েছে। বিশ্বের সকল রাষ্ট্রকে একই পরিবারভুক্ত করতে সমর্থ হয়েছে। ঠিক একইভাবে বিশ্বায়নের আরেকটি কুফল যেটি আমরা লক্ষ্য করি, সেটি হচ্ছে বিশ্বায়ন প্রক্রিয়া আমাদেরকে আরো অনেক বেশি দাতা সংস্থা এবং দাতা সংস্থার মদতপুষ্ট যে সকল রাষ্ট্র, সেই সকল রাষ্ট্রের উপর অনেক বেশি নির্ভরতা আমাদের বাড়িয়ে দিচ্ছে। তো যার কারণে হচ্ছে গিয়ে বিশ্বায়ন প্রক্রিয়ার আমরা যদি এখন ফলাফলটা যদি বিবেচনা করি, বিশ্বায়ন প্রক্রিয়ার মাধ্যমে আমাদের বর্ণ বৈষম্য যে নীতিটা, সেটি আমাদের বৃদ্ধি পেয়েছে। আমরা সকলকে এখন আর এক শ্রেণীভুক্ত হিসেবে মনে করে আর থাকি না। এক শ্রেণীর সাথে আরেক শ্রেণীর মধ্যে যে আমাদের বিভেদটা, দ্বন্দ্ব, সেটি আমাদের বিশ্বায়ন আমাদের এনে দিয়েছে। বিশ্বায়ন ক্ষেত্রে আমাদের বেকার সমস্যাটা বৃদ্ধি করছে। যেমন আন্তর্জাতিক পরিমণ্ডলে আমাদের এর বেকারত্বের হার কিন্তু আরো বেশি বেড়ে যাচ্ছে। ডলারের মাত্রা বৃদ্ধি করার সাথে সাথে আমাদের কিন্তু আন্তর্জাতিক পরিমণ্ডলে অনেক যুব সম্প্রদায় তারা কিন্তু এখন বেকারত্বের শিকার হচ্ছে। বিশ্বায়ন আমাদের বিভিন্ন সামাজিক সমস্যার সৃষ্টি করছে। আমাদের পারিবারিক, আমাদের সামাজিক ক্ষেত্রে বসবাসের মাধ্যমে অনেক যৌথ পরিবার ভেঙে এখন ছোট পরিবারে রূপান্তরিত হচ্ছে। সকল নীতিগত সমস্যা আমরা বিশ্বায়নের ফলাফল হিসেবে দেখি। বিশ্বায়ন আমাদের প্রকট ঋণ ও বাণিজ্য সংকট তৈরি করেছে। আমরা এই দাতা গোষ্ঠী এবং আন্তর্জাতিক যে শক্তিশালী রাষ্ট্রগুলো যেগুলো আছে, আমরা তাদের উপর অনেক বেশি নির্ভরশীল হয়ে পড়ছি। এবং এই নির্ভরশীল হয়ে পড়ার
কারণে আমাদের অনেক সময় তারা আমাদের উপর প্রবল ঋণের বোঝা চাপিয়ে দেয় এবং আমাদেরকে সেটিকে অবশ্যই মেনে নিতে বাধ্য করছে। তো এভাবে তার বাণিজ্য সংকট আমরা তাদের সাথে উন্নত রাষ্ট্র এবং 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 বিশ্বের বিভিন্ন আন্তর্জাতিক বিভিন্ন সংস্থার সাথে বাণিজ্য চুক্তি আমরা এই নীতি, এই নিয়ম নীতির কারণে অনেক সময় করতে পারছি না। এক্ষেত্রে আমরা অনেক সময় লাভবানও হতে পারছি না। আন্তর্জাতিক এই সাহায্য রাষ্ট্র, যেহেতু আমরা আন্তর্জাতিক ক্ষেত্রে আমরা সেরকম গুরুত্বপূর্ণ ভূমিকায় বা আন্তর্জাতিক বাণিজ্য উদারীকরণ প্রক্রিয়ার মাধ্যমে পুরোপুরিভাবে আমরা অন্তর্ভুক্ত করতে আমরা পারছি না। এজন্য দেখা যাচ্ছে যে আমরা আন্তর্জাতিক ক্ষেত্রে এতে উন্নয়নশীল রাষ্ট্রগুলোর সাহায্য সহযোগিতা প্রাপ্তির ক্ষেত্রেও কিন্তু আমরা অনেক পিছিয়ে আছি। তো এই সকল ফলাফল আমরা বিশ্বায়নের ফলাফল হিসেবে আমরা দেখতে পারি। তো এখন বিভিন্ন সমাজ গবেষক এবং সমাজ বিশ্লেষকদের ধারণা অনুযায়ী বিশ্বায়নের প্রক্রিয়াটা আসলে যেমন অনেক ক্ষেত্রে সফল আছে, আবার অনেক ক্ষেত্রে কিন্তু তার কিন্তু অনেক সমালোচনাও আছে। যেমন বিশ্বায়নের একটি রেজাল্ট বা বিশ্বায়নের একটি ফলাফল হিসেবে আমরা দেখতে পারি হচ্ছে বহুজাতিক সংস্থা দৌরাত্ম্য। এই বহুজাতিক সংস্থাগুলো তাদের নিজস্ব প্রতিষ্ঠিত নিয়ম নীতির মাধ্যমে বিশ্বের সমগ্র বিশ্বকে তারা নিয়ন্ত্রণ করছে এবং এক্ষেত্রে তাদের দৌরাত্ম্য বৃদ্ধি পাচ্ছে। বিশ্বায়নের উপরে ভিত্তি করে বিভিন্ন ফটকা এবং কারবারি, বিভিন্ন অসাধু ব্যবসায়ী তারা তাদের ব্যবসা আরো বেশি লাভবান করছে এবং সাথে সাথে কিন্তু অন্যান্য যারা ক্ষুদ্র ব্যবসায়ী এবং যারা এখনো ব্যবসা করার জন্য যারা উদ্যোগী, তারা কিন্তু আস্তে আস্তে পিছিয়ে পড়ছে। বিশ্বায়ন আমাদের অর্থনৈতিক যে প্রক্রিয়াটা সেটিকে অনেক ক্ষেত্রে কিন্তু ধ্বংস করছে, কারণ অর্থনৈতিক ক্ষেত্রে আমরা ব্যবসা বাণিজ্য এবং চুক্তি করার ক্ষেত্রে অনেক সময় স্বাধীনতা প্রদান করা হয় না এবং এই যে আমাদেরকে যে একটি নির্দিষ্ট নিয়মের মধ্যে থেকে যে কাজ করতে হচ্ছে, তো এই কাজ করার কারণে আমাদের নিজস্ব ও আমাদের যেমন কর্মক্ষেত্রে আমরা পিছিয়ে পড়ছি, ঠিক একইভাবে কিন্তু দেশ এবং দেশের বাণিজ্য এবং অর্থনৈতিক ব্যবস্থা কিন্তু বাধাপ্রাপ্ত হচ্ছে। বিশ্বায়ন আমাদের বেকারত্বের হার বৃদ্ধি করছে, দেশে বেকারের সংখ্যা বাড়াচ্ছে এবং বেকারের সংখ্যা যখনই বাড়বে তখনই কিন্তু অর্থনৈতিক ক্ষেত্রে তার একটি বিরূপ প্রভাব আমরা দেখব। বিশ্বায়ন আমাদের তথ্য প্রযুক্তি শিল্পকে আমাদেরকে আরো বেশি ক্ষতিকর করছে। আমরা আকাশ প্রযুক্তির উপরে নির্ভরশীল হয়ে পড়ছি এবং সেখান থেকে আমরা যেমন ভালো জিনিস পাচ্ছি, ঠিক একইভাবে কিন্তু আমাদের যুবক সম্প্রদায় বা যুবক শ্রেণীটাও কিন্তু তারা কিন্তু ধ্বংসপ্রাপ্ত হচ্ছে। এরপরে হচ্ছে কি বিশ্বায়ন যেই লক্ষ্যটা নিয়ে প্রতিষ্ঠিত হয়েছিল যে মানবাধিকার প্রতিষ্ঠা, বিশ্বের সকল জনসাধারণকে একই শ্রেণীভুক্ত এবং একই পর্যায়ভুক্ত করবে, সেই ধারণাটাই থেকে কিন্তু আসলে বিশ্বায়ন প্রক্রিয়াটা কিন্তু সরে আসছে। কারণ বিশ্বায়ন আমাদেরকে কিন্তু শ্রেণীভুক্ত সমাজ ব্যবস্থার দিকেই নিয়ে যাচ্ছে এবং আমরা বিশ্বায়নের ফলাফল হিসেবে আমরা বলতে পারি যে বিশ্বায়নের একটি রেজাল্ট হিসেবে ধনী দেশ আরো বেশি ধনী হচ্ছে এবং দরিদ্র দেশ আস্তে আস্তে আরো বেশি দরিদ্রতর হচ্ছে। তো এই যে একটি ধারণা, সেটি কিন্তু বিশ্বায়নের ফলাফল হিসেবে হয়ে থাকে। তো অনেক সময় অনেকে বলে যে বিশ্বায়ন হলো সাম্রাজ্যবাদের সর্বোচ্চ ধাপ। এটি একটি গুরুত্বপূর্ণ উক্তি এবং বিশ্বায়নের সমালোচনা হিসেবে সাধারণভাবে এই উক্তিটি অনেক সময় কিন্তু বলা হয়ে থাকে যে বিশ্বায়ন আসলে সাম্রাজ্যবাদকে আরো বেশি উৎসাহী করছে। বিশ্বায়ন আমরা জানি, বিশ্বায়ন হচ্ছে এমন একটি ধারণা যেটি উন্নত রাষ্ট্রগুলো কর্তৃক সৃষ্ট ধারণা এবং এই যে একটি ধারণা শ্রম এবং বাণিজ্য ও উদারীকরণ আন্তর্জাতিক পরিমণ্ডলে সকলকে একই শ্রেণীভুক্ত পর্যায়ে নিয়ে আসার এই ধারণাটির উপরে ভিত্তি করে বিশ্বায়ন গঠিত হইলেও কিন্তু পরবর্তী সময় আমরা দেখি যে বিশ্বায়ন সাধারণত কিন্তু উন্নত দেশগুলোর কিন্তু আসলে প্রতিষ্ঠিত একটি নীতি হিসেবেই কিন্তু পরিচিত হয়েছে। তার মধ্যে যেমন কেন বিশ্বায়নকে সাম্রাজ্যবাদের একটি সর্বোচ্চ ধাপ বলা হয় সেটি এখন তোমাদের সাথে আলোচনা করব। যেমন অর্থনীতি প্রধান শক্তি, বিশ্বায়নের প্রধান ধারণা হচ্ছে অর্থনীতিকে তাদের
প্রধান চালিকা শক্তি হিসেবে ধরে নেওয়া। বিশ্বায়ন অর্থনীতিকে যখন চালিকা শক্তি হিসেবে ধরে নেওয়া হয় তখন তখন দেখা যায় যে বিশ্বের অনেক উন্নত রাষ্ট্রগুলো তাদের অর্থনৈতিক ব্যবস্থাটাকে আরও বেশি উন্নত করার জন্য তারা তাদের নিজস্ব নীতি এবং নিজস্ব বাণিজ্য করার যে শর্ত তারা অনেক দেশের উপরে চাপিয়ে দেয়, এবং এভাবে দেখা যায় যে যে উন্নত রাষ্ট্রগুলো তারা অনেক বেশি লাভবান হয়, এবং সাথে সাথে যে সকল রাষ্ট্রগুলো তুলনামূলকভাবে দুর্বল তারা এই উন্নত রাষ্ট্রের সাথে অনেক সময় আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রে টিকে থাকতে না পেরে তারা দরিদ্র হয়। এরপরে দেখি বিশ্বায়ন বিভিন্ন সামরিক জোট গঠন করছে। এই সামরিক জোট গঠন করার ক্ষেত্রে দেখা যায় যে উন্নত রাষ্ট্রগুলো কর্তৃক এই সকল জোটগুলো যত বেশি গ্রহণ করা হচ্ছে তারা আরও অনেক বেশি শক্তিশালী হচ্ছে, এবং 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 তাদের এই সকল সামরিক জোটের মধ্যে আমরা অনেক সময় দেখি পারমাণবিক অস্ত্রের ব্যবহার, এবং তাদেরকে সৈন্য সামন্তত্বর মাধ্যমে তারা অগ্রাসনমূলক যে নীতিটা এই উন্নত বিশ্বগুলো এই সকল নীতিকে ভিত্তি করে তারা তাদের আন্তর্জাতিক ক্ষেত্রে তারা তাদের সম্পর্কগুলো বিভিন্ন রাষ্ট্রের সাথে নির্ধারণ করছে। এরপরে দেখি সাংস্কৃতিক অনুপ্রবেশ। আমাদের আকাশ সংস্কৃতি বা আমাদের যে তথ্য প্রযুক্তির উপর ভিত্তি সংস্কৃতি ইন্টারনেট প্রযুক্তির মাধ্যমে দেখা যায় যে আমাদের যতটুকু না আমরা এর থেকে লাভবান হচ্ছি আমাদের ক্ষতির পরিমাণটাও কিন্তু সমান। ঠিক একই কারণে দেখা যায় যে উন্নত বিশ্বগুলো এই প্রযুক্তির প্রচলন করার মাধ্যমে বিশ্বব্যাপী মানুষের মধ্যে সন্ত্রাসবাদ এবং চুরি রাহাজানি বিভিন্ন রকমের যে অপরাধমূলক কর্মকাণ্ড সেটি আরও বৃদ্ধি পাচ্ছে। এরপরে হচ্ছে গিয়ে সাংস্কৃতিক সাহায্য ও ঋণ প্রদান করছে। উন্নত বিশ্বগুলো বিভিন্ন দেশকে ঋণ প্রদান করছে, এবং সেই ঋণ প্রদানগুলো কখনো সহজ শর্তে হয় না। যে রাষ্ট্রগুলো উন্নত এবং তাদের ঋণ দান করার যে নীতি, আর তুলনামূলকভাবে যে সকল রাষ্ট্র অনুন্নত বা উন্নয়নশীল তাদের ঋণ দান করার যে প্রবণতা সেটি কিন্তু আরও অনেক জটিল। তো এজন্য দেখা যায় যে এই যে বিশ্বায়ন প্রক্রিয়ার ফলে উন্নত রাষ্ট্রগুলো আরও বেশি লাভবানই হচ্ছে। বিনিয়োগের মাধ্যমে তারা সাহায্য করে বিশ্বের সকল রাষ্ট্রকে বিনিয়োগ করার যে সকল নীতিগুলো কিন্তু বিশ্বায়ন প্রক্রিয়ার মাধ্যমে একরকম না। উন্নত বিশ্বের জন্য এক ধরনের নীতি, এবং যে সকল রাষ্ট্রগুলো উন্নয়নশীল তাদের জন্য এই বিনিয়োগ করার যে নীতিটি তারা ভিন্নতর হয়, এবং এই ভিন্নর কারণে দেখা যায় যে সমাজের মধ্যে বা রাষ্ট্রগুলোর মধ্যে কিন্তু বিভাজন তৈরি হয়, এবং তারই ফলশ্রুতিতে কিন্তু আমরা বিশ্বের সকল রাষ্ট্রকে 3 ভাগে কিন্তু ভাগ করি। একটি উন্নত উন্নয়নশীল, আরেকটি হচ্ছে অনুন্নত। তো এই যে একটি ধারণা বিশ্বের সমগ্র রাষ্ট্রসমূহকে ভাগ করার যে রীতিটি, এবং বিশ্বের সকল রাষ্ট্রকে একই পর্যায়ভুক্ত বা একই শ্রেণীভুক্ত করার নিয়মের ভিত্তিতেই কিন্তু বিশ্বায়ন প্রক্রিয়াটি কিন্তু তৈরি হয়েছিল। কিন্তু ফলশ্রুতিতে আমরা রেজাল্টে দেখলাম যে আসলে বিশ্বের সমগ্র রাষ্ট্রকে কিন্তু এক করার বদলে তারা কিন্তু বিশ্বের রাষ্ট্রগুলোকে আরও বেশি ভাগ করে ফেললো। তো আসলে এজন্যই বলা হয় যে বিশ্বায়ন হলো সাম্রাজ্যবাদের সর্বোচ্চ স্তর। বিশ্বায়ন প্রক্রিয়ার মাধ্যমে উন্নত দেশগুলো তাদের সাম্রাজ্যবাদী বা তাদের সাম্রাজ্যবাদীর যে নীতিটা, পুঁজিবাদীর যে ধারণা, এই পুঁজিবাদী ধারণাটাকে আরও বেশি বিকশিত করছে, এবং সাথে সাথে তাদের মধ্যে সাম্রাজ্যবাদের যে ধারণাটা সেটি আরও প্রকট হচ্ছে। তো এজন্যই আমরা বলবো যে বিশ্বায়ন একটি প্রবাহমান প্রত্যয়, এবং এটি দ্বিতীয় বিশ্বযুদ্ধ থেকে শুরু হবার পর বর্তমান পর্যন্ত চলছে। এর সুফল এবং কুফল উভয়ই আছে। ঠিক একইভাবে বিশ্বায়ন প্রক্রিয়াকেও আমরা সাম্রাজ্যবাদের একটি সর্বোচ্চ ধাপ হিসাবে উল্লেখ করতে পারি। এজন্য যেহেতু বিশ্বায়ন প্রক্রিয়ার উন্নত দেশগুলোকে অনেক বেশি মদতপুষ্ট করছে, এজন্য বিশ্বায়ন অনেক ক্ষেত্রে সফল, এবং অনেক ক্ষেত্রে আমরা তাদের সকল রাষ্ট্রের একটি উপযোগী একটি ব্যবস্থা হিসেবে তাকে গণ্য করি না। আর সব কথা শেষ কথা হচ্ছে বিশ্বমান একটি প্রবাহমান ধারণা, এটি শুরু হয়েছিল এবং এখনো আছে এবং ভবিষ্যতে চলবে, শুধু তার বিভিন্ন রূপগুলো এক এক সমাজে বা এক এক যুগে
পাল্টিয়ে যায়। তো আজকে এ পর্যন্ত, আগামী ক্লাসে তোমাদের সাথে অন্য একটি বিষয় নিয়ে আলোচনা করব। সবাই ভালো থাকো।